আজ আমি যে মুভিটি নিয়ে এলাম তোমাদের সামনে, মুভিটির নাম হলো পাইরেটস অফ দ্য আনডেড। সিনেমা স্টার্টিং এ আমরা 1720 সাল দেখতে পাই, যেখানে দেখানো হয় একটি জাহাজের মধ্যে ছোট্ট একটি বাচ্চা মেয়ে যার নাম এলিজাবেথ। সে সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে কিছু পাইরেটসদের সম্পর্কে গান গাইছিল। নিজের মনে যখন সে গানটা গাইছিল, ঠিক সেই সময় একটি লোক এসে তাকে বাধা দেয়, বলে এটা হলো এলাকাটাই পুরোপুরি সমুদ্রিক পাইরেটসদের, তাই তুমি এখন আর এই গানটা গেও না। কেউ যদি শুনে ফেলে তাহলে তোমার উপর রাগারাগি করতে পারে। এরপরে ওখানে লেফটেন্যান্ট জেমস চলে আসে, এসে এলিজাবেথকে বলে যে সামুদ্রিক পাইরেটসদের একমাত্র শাস্তি হলো মৃত্যু। এর থেকে বোঝা যায় সে সামুদ্রিক পাইরেটসদের খুবই ঘেন্না করে। ঠিক সেই মুহূর্তে এলিজাবেথের বাবা, যে একজন গভর্নর, সে উপস্থিত হয়। এসে জেমসের সাথে নানা বিষয়ে আলোচনা করতে লাগে। অন্যদিকে এলিজাবেথ সে আপন মনে সামুদ্রিক দৃশ্য দেখতে শুরু করে। ঠিক সেই সময় এলিজাবেথের নজরে পড়ে সমুদ্রের বুকে একটি বাচ্চা ছেলে যেন ভেসে আসছে। সঙ্গে সঙ্গে সে তার আশেপাশের লোকজনকে চিৎকার করে ডাকতে শুরু করে। প্রত্যেকে মিলে ওই বাচ্চা ছেলেটিকে নিজেদের জাহাজে তুলে নেয়। সবাই মিলে যখন ওই বাচ্চা ছেলেটিকে তোলে, ঠিক তখনই তাদের নজরে পড়ে সামনের দিকের একটি বড় জাহাজে আগুন জ্বলছে। প্রত্যেকে মিলে ঠিক করে নেয় যে ওই যে জাহাজে আগুন জ্বলছে, সেই আগুন জ্বলা জাহাজটিকে দেখবে বলে তারা একটি ছোট্ট নৌকা করে রওনা দেয়। ছোট এলিজাবেথ সে ওই বাচ্চা ছেলেটি সামনেই বসেছিল। তখনই ওই ছেলেটির জ্ঞান আসে, নিজের নাম ওয়েলটন বলে। তারপর আবার সে যেন জ্ঞান হারিয়ে ফেলে। এলিজাবেথের নজরে পড়ে তার গলার লকেটের দিকে। লকেটটা যখন সে বার করে, দেখে সেখানে সামুদ্রিক ডাকুর ছবি দেয়া রয়েছে। সে বুঝে যায় সে একজন সামুদ্রিক ডাকুরই লোক। সেই কারণে সে জানতো যে এখানে যদি কেউ জানতে পারে তাহলে ওই বাচ্চা ছেলেটিকে মেরে ফেলবে। তাই লকেটটাকে তার গলা থেকে বার করে নিয়ে এলিজাবেথ নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। এরপর সিনটি শিফট হয়ে যায় অনেকগুলো বছরকে দেখিয়ে, যেখানে দেখানো হয় এলিজাবেথ এখন অনেকটাই বড় হয়ে যায়। তার বাবা তাকে একটি নতুন ড্রেস গিফট করে, বলে আজকে এই ড্রেসটা পরেই তাকে পার্টিতে যেতে হবে জেমসের। তার বাবা চাইতো তার সাথে জেমসের যেন বিয়ে হয়ে যায়। এরপরে আমরা ওয়েলটনকে দেখতে পাই, যে সে গভর্নরের বাড়িতে এসে তাকে একটা বড় তলোয়ার দেখায়। গভর্নর ওয়েলটনকে একটা তলোয়ার বানাতে বলেছিল জেমসের জন্য, জেমসকে গিফট করবে বলে। ওয়েলটন একজন লোহার ছিল, তাই জন্য গভর্নর চেয়েছিল সে যেন ওই তলোয়ারটা বানিয়ে নিয়ে আসে জেমসের জন্য। এলিজাবেথ ওয়েলটনকে দেখার পর খুবই খুশি হয়ে যায়, কিন্তু গভর্নর খুব একটা পছন্দ করছিল না, কারণ তার মনে হচ্ছিল তার মেয়ে একজন লোহারের সাথে কথা বলুক তার খুব একটা পছন্দ হচ্ছে না। নেক্সট সিনে দেখা যায় জ্যাক স্প্যারো নামে একজন সামুদ্রিক ডাকুকে, যে তার নৌকা করে ওই বন্দরে পৌঁছে যায় যেখানে জেমসের পার্টিটা অর্গানাইজ করা হয়েছিল। জ্যাক স্প্যারো যখন নিজের নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করে, ঠিক সেই সময় একজন অফিসার এসে তাকে বাধা দেয়, বলে তোমার নাম কি? সে নিজের নামের লিস্টের সাথে নামটাকে ম্যাচ করাতে চায়। এই সময় জ্যাক তার পকেট থেকে 3টে রূপোর কয়েন বার করে তাকে গিফট করে। সে ওই ঘুষটা পাওয়ার পর জ্যাককে ওখান থেকে যেতে দেয়। জ্যাক সেখান থেকে বেরিয়ে এসে একটি জাহাজের দিকে যেতে শুরু করে। ঠিক সেই সময় দুজন সিপাহী এসে তাকে বাধা দেয়, তাকে জিজ্ঞাসা করে কেন তুমি এখানে এসেছো। তখন জ্যাক একটি ব্ল্যাক হোল নামে জাহাজের গল্প তাদের সামনে শুরু করে আর তাদের মনটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর দুই সিপাহীর মধ্যে এই কথা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, আর জ্যাক সেই সুযোগ বুঝে ওখান থেকে বেরিয়ে ওই জাহাজের ভেতরে প্রবেশ করতে শুরু করে। ঠিক সেই সময় আবারও ওই দুই সিপাহী এসে জ্যাককে ধরে ফেলে। অন্যদিকে দেখা যায় এলিজাবেথ তার বাবার সাথে জেমসের পার্টিতে চলে আসে, যেখানে একটি সামুদ্রিক বন্দরের পাশেই একটি দুর্গতে ওই পার্টিটা হচ্ছিল। জেমস তাকে যখন নিজের ভালোবাসার কথা বলে, ঠিক সেই সময় এলিজাবেথের ভেতরে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। তার বাবা তাকে যে ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটা পরে সে কমফোর্টেবল ফিল করছিল না, সেই কারণে তার মনে হচ্ছিল তার দমটা যেন এক্ষুনি বেরিয়ে যাবে। এরপর দেখা যায় এলিজাবেথ হঠাৎ করেই অজ্ঞান হয়ে দুর্গের মাথা থেকে পড়ে যায় সমুদ্রের ভেতরে।
এলিজাবেথ যখন সমুদ্রের জলে পড়ে যাচ্ছিল ঠিক দূর থেকে জ্যাক সেটা দেখে ফেলেছিল। এমনকি দুজন সিপাহী যে জ্যাকের সামনে ছিল তারাও দেখেছিল। এলিজাবেথের গলায় ছিল সেই লকেটটি, যে লকেটটা সে পেয়েছিল ওই ছেলেটির থেকে। জলের ভেতরে পড়ে যাওয়ার পরেই তার লকেটটা বাইরে বেরিয়ে আসে, আর হঠাৎ করেই দেখা যায় জলের ভেতরে একটা যেন ঢেউ সৃষ্টি হয়ে যায়। ওই কারণে আবহাওয়াও কিছুটা হলে চেঞ্জ হতে শুরু করে। জ্যাক আর বেশি দেরি না করে জলে ঝাঁপ দিয়ে ফেলে, এলিজাবেথকে জলের তলা থেকে তুলে আনে। গলায় ওই লকেটটা দেখে জ্যাক অবাক হয়ে যায়। সে এলিজাবেথকে প্রশ্ন করতে শুরু করে। জ্যাক যখন এলিজাবেথকে প্রশ্ন করছিল যে তুমি কে আর এই লকেটটা কোথা থেকে পেয়েছো, ঠিক সেই সময় ওখানে এলিজাবেথের বাবা আর জেমস পৌঁছে যায়। পৌঁছে গিয়েই জ্যাককে বন্দি বানাতে শুরু করে, কিন্তু এলিজাবেথ বলে যে না, তার জীবনটা সে বাঁচিয়েছে, তাই তাকে ছেড়ে দেওয়া হোক। জেমস সেই কথা শুনে তার সিপাহীদের বলে বন্দুকটা নামিয়ে রাখার জন্য, কিন্তু ততক্ষণে দেখা যায় জ্যাকের হাতে যে দাগটা রয়েছে পাইরেটসদের, সেই দাগটা জেমসের চোখে পড়ে যায়। জেমস তখনই সিপাহীদের আবারও বলে জ্যাককে বন্দি বানিয়ে নিতে। অন্যদিকে দেখা যায় এলিজাবেথ কোনো রকম জ্যাককে বাঁচানোর জন্য বন্দুকটা জেমসের দিকে তাক করে দেয়, আর জ্যাককে সাথে নিয়ে ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একটি লোহারের জায়গায় পৌঁছে যায়। যে লোহারের দোকানে জ্যাক এসে পৌঁছায় সেটা হলো উইলটনের দোকান। ওখানে উইলটন যখন দেখে জ্যাকের হাতটা বন্দি হিসাবে শিকল পরানো রয়েছে, সে তখন একটি তলোয়ার নিয়ে তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। লড়াই করতে দুজনেই শুরু করে। ঠিক সেই মুহূর্তে জেমস আর গভর্নর পৌঁছে যায় কিছু সিপাহী নিয়ে। জ্যাককে তারা বন্দি বানিয়ে রেখে দেয়। অন্যদিকে দেখা যায় ব্ল্যাক হোল নামে যে জাহাজটির কথা বলা হচ্ছিল, এটি ছিল একটি সামুদ্রিক ডাকুর জাহাজ। তারা একটি বন্দরে আক্রমণ শুরু করে দেয়। আসলে তারা ওই সোনার লকেটটার খোঁজেই এসেছিল, যে লকেটটা সমুদ্রের ঢেউ সৃষ্টি করেছিল। সামুদ্রিক ডাকুরা যখন বন্দরে আক্রমণ করে তখন তারা খুব সহজেই পৌঁছে যায় মেয়েটির কাছে। এলিজাবেথের কাছে পৌঁছে যাওয়ার ফলে এলিজাবেথ যেহেতু ছোটবেলা থেকেই সামুদ্রিক ডাকু সম্পর্কে খুবই ইন্টারেস্ট রেখেছিল, সেই কারণে তাদেরকে বলে তাদের ক্যাপ্টেনের সাথে সে দেখা করতে চায়। এরপর সামুদ্রিক ডাকুরা এলিজাবেথকে সাথে নিয়ে যায় তার ক্যাপ্টেনের সাথে দেখা করানোর জন্য। এটা দূর থেকে উইলটন যখন দেখে ফেলে তখন সে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু বাঁচাতে গিয়ে দেখা যায় যে একজন সামুদ্রিক ডাকু তার বুকের উপর আঘাত করে তাকে ওখানেই অজ্ঞান করে চলে যায়। সামুদ্রিক ডাকুর ক্যাপ্টেন ভার্গোজার সাথে যখন এলিজাবেথের দেখা হয়, এলিজাবেথ নিজের নাম বলে। নাম বলার পর সেই পকেট থেকে সেই লকেটটাও বার করে। ভার্গোজা তাকে দেখেই তাকে বলে তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভার্গোজার যদি ওই শুধু লকেটটারই প্রয়োজন ছিল, তাহলে সে এলিজাবেথকেও কেন সে সাথে করে নিয়ে গেল? এই প্রশ্নটার উত্তর আমরা কিছুটা দূর যাওয়ার পর জানতে পেরে যাব। নেক্সট ডে যখন উইলটনের জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফিরে আসার পরেই সে এলিজাবেথের বাবা আর জেমসকে বলে ওঠে যে এলিজাবেথকে আগের দিন রাত্রে সামুদ্রিক ডাকুরা তুলে নিয়ে গেছে। উইলটন জেমসকে বলে ওঠে আমাদের যেভাবেই হোক এলিজাবেথকে বাঁচাতেই হবে। জেমস তখন বলে যে একমাত্র তুমি চিন্তা করছো তা নয়, আমাদেরও চিন্তা রয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না। ঠিক সেই সময় পিছনে দাঁড়িয়ে থাকা একজন সিপাহী বলে ওঠে জ্যাক স্প্যারো নামে যে বন্দী আমাদের জেলে রয়েছে তার ব্ল্যাক পার্ল সম্পর্কে জানা রয়েছে। জেমস এই কথাটা শোনা সত্ত্বেও সে কোনো কিছুই করেনি, কিন্তু উইলটন আর দেরি না করে সে জ্যাক স্প্যারোর কাছে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে তার সম্পর্কে একটা চুক্তি করে, বলে যে তুমি যদি কোনোভাবে আমাকে ওখানে পৌঁছে দিতে পারো ব্ল্যাক পার্লের কাছে, তাহলে আমি তোমাকে এই জেল থেকে মুক্তি করে দেব। জ্যাক স্প্যারো উইলটনের মুখ থেকে এরকম চুক্তি শোনার পর সে রাজি হয়ে যায়। এরপর উইলটন সেই দরজাটাও খুলে দেয়, কারণ এই দরজাটা সে নিজের হাতে বানিয়েছিল। এরপর দেখা যায় উইলটন আর জ্যাক স্প্যারো দুজনে মিলে একটি জাহাজে করে পালানোর চেষ্টা করে, আর দূর থেকে জেমস সেটা দেখে ফেলে। তাই নিজের সিপাহী নিয়ে সে ওই জাহাজটার দিকে আক্রমণ করতে শুরু করে দেয়, কিন্তু খুব চালাকির সাথে জ্যাক স্প্যারো আর উইলটন দুজনে অন্য জাহাজে শিফট করে যায়।
আর ওই জাহাজ থেকে পালিয়ে যায়। যে জাহাজে তারা শিফট করেছিল সেই জাহাজটির গতি অনেকটাই বেশি ছিল, তাই জেমসের পক্ষে ধরা তাদেরকে সম্ভব ছিল না। রাস্তায় যেতে যেতে জ্যাক স্প্যারো উইলটনকে তার ঘটনা বলতে লাগে, বলে তুমি আমাদেরই মধ্যে একজন সাথীর ছেলে। উইলটন প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন জ্যাক স্প্যারো তার পুরো নাম জিজ্ঞাসা করে তখন তার সম্পর্কে কি কি হয়েছে ছোটবেলা থেকে সবকিছুই বলতে শুরু করে দেয়। এরপর মাঝ রাস্তায় তার আরও একজন সাথীর সাথে দেখা করে জ্যাক স্প্যারো কিছু হেল্প চায় যাতে তারা ব্ল্যাক পার্লের দিকে এগিয়ে যেতে পারে। নেক্সট সিনে আমরা আবারও যেখানে এলিজাবেথ রয়েছে অর্থাৎ ব্ল্যাক পার্ল সেই জাহাজটিকে দেখতে পাই। এলিজাবেথ ভার্গোসাকে বলে, আমি তো তোমার লকেটটা ফেরত দিয়ে দিয়েছি, তাহলে তুমি আমাকে যেতে দাও, আমাকে কেন এখানে বন্দি বানিয়ে রেখে দিয়েছো? ভার্গোসা এলিজাবেথকে বলে, এটা কোনো লকেট নয়, এটা একটা খাজানার চাবি ছিল। এরকম 882 খানা চাবি ছিল যেগুলো একজন দলকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে তারা অত্যাচার করা বন্ধ করে দেয়। এরকম সোনার শিক্ষা পাওয়ার পরেও তারা কোনো রকম ভাবে অত্যাচার করা বন্ধ করেনি, তাই ভগবানরা রেগে গিয়ে শাপ দিয়ে দেয়। অভিশাপ হিসাবে এটাই বলা হয় যে যাদের কাছে এই শিক্ষাগুলো থাকবে তারা ধ্বংস হওয়া অবধি এই পৃথিবীর বুকে যেভাবেই হোক বেঁচে থাকবে। এলিজাবেথ এরকম ধরনের গল্প শোনার পর সে বলে, এই সব যে গল্প তুমি আমাকে শোনাচ্ছ এগুলো একটাও সত্যি নয়। ভার্গোসা তখন বলে, আমরাও এটাই বিশ্বাস করেছিলাম যে এরকম কোনো গল্প হতেই পারে না, তাই আমি আর আমার এক সাথী ওই বাক্স থেকে এরকমই একটা লকেট বার করে নিয়েছিলাম, কিন্তু তবে থেকেই আমরা ভগবানের দ্বারা অভিশপ্ত হয়ে গেছি। এই গল্পগুলো যখন ভার্গোসা বলছিল এলিজাবেথকে, সেই সুযোগে এলিজাবেথ একটি ছুরি তুলে নিয়ে ভার্গোসার উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর জাহাজ থেকে বেরিয়ে এসে বাইরের দৃশ্য দেখে এলিজাবেথ ভয় পেয়ে যায়। দেখে জাহাজের মধ্যে যতজন লোককে সে দেখতে পাচ্ছে প্রত্যেকেই কঙ্কাল, আর ওই ভয় পেয়ে সে আবারও ভার্গোসার রুমের দিকেই চলে আসে। ভার্গোসা তাকে বলে, এটাই হচ্ছে অভিশাপ, চাঁদের আলো ফোটা মাত্রই আমরা কঙ্কালে পরিণত হয়ে যাব। ভার্গোসা বলে, এটাই হচ্ছে ব্যাপার, 882 খানা যে শিক্ষা পাওয়া গেছে সেই শিক্ষাগুলোকে খুনের সাথে অর্থাৎ রক্তের সাথে যদি না আমরা ফেরত দিই ততদিন পর্যন্ত এই অভিশাপ থেকে আমরা মুক্তি পাব না। ভার্গোসার মনে হচ্ছিল এলিজাবেথ হচ্ছে বুস্টাপ টানারের মেয়ে। বুস্টাপ টানার হচ্ছে তাদেরই মধ্যে একজন সাথী ছিল যে এরকম একটা লকেট ওই বাক্স থেকে বার করে নিয়েছিল, বার করে তার ছেলে উইলটন টানারকে গিফট করেছিল। কিন্তু ভার্গোসা জানতো না যে এলিজাবেথ তাকে মিথ্যে কথা বলেছে। এলিজাবেথ যখন দেখা করেছিল তখন তার নিজের নাম হিসেবে এলিজাবেথ টার্নার বলেছিল, সেই কারণেই তার মনে হচ্ছিল এটা। অন্যদিকে দেখা যায় জ্যাক স্প্যারো আর উইলটন দুজন নেই ব্ল্যাক পার্লের জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে। অন্যদিকে দেখা যায় ভার্গোসা এলিজাবেথের রক্ত লাগিয়ে ওই লকেটটার একটি বাক্সের মধ্যে ফেলে দেয়, আর এই সমস্ত ঘটনা জ্যাক আর উইলটন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এরকম কাণ্ড করার পরেও ভার্গোসাদের উপরে যে অভিশাপটা ছিল সেটা ঘুচে যায়নি। ভার্গোসা তখনই বুঝে যায় এলিজাবেথকে তারা যা মনে করছিল সে ওটা নয়। ভার্গোসা আর তার সাথীদের মধ্যে তখনই লড়াই শুরু হয়ে যায়। ভার্গোসাও রেগে গিয়ে দেখা যায় এলিজাবেথকে ওখান থেকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। উইলটন এইসব দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর যখন ভার্গোসার সাথীদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়ে যায় ঠিক সুযোগ বুঝে সে এলিজাবেথকে ওখান থেকে নিয়ে বেরিয়ে আসে। এরপরে দেখা যায় ভার্গোসা আর তার সাথীদের হাতে জ্যাক স্প্যারো চলে আসে। জ্যাক স্প্যারোকে যখন তারা মারতেই যাবে ঠিক জ্যাক স্প্যারো তখনই বলে ওঠে যে আমি সেই লোকের নাম জানি যাদের রক্তে তোমাদের এই অভিশাপটা কেটে যেতে পারে। অন্যদিকে দেখা যায় ভার্গোসা তারপর তার সাথীদের নিয়ে যেখানে উইলটন আর এলিজাবেথ পালা ছিল ঠিক সেই জাহাজে আক্রমণ করতে শুরু করে দেয়। আক্রমণ করে তারা সেই জাহাজটাকে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়েও ফেলে। সেই সময় উইলটন বলে ওঠে যে যদি তুমি জ্যাক স্প্যারো আর এলিজাবেথকে না ছাড়ো তাহলে আমি আমার নিজেকে গুলি মেরে দেব। ভার্গোসা যখন দেখতে পায় যে এই কাজটা করলে তার বিপদ হতে পারে
তখন তারা উইলটনকে নিজের কাছে বন্দি বানিয়ে নিয়ে জ্যাক স্প্যারো আর এলিজাবেথকে ছেড়ে দেয়, কিন্তু সমুদ্রের জলের মধ্যে ফেলে দেয়। জ্যাক স্প্যারো আর এলিজাবেথ দুজনে সাঁতার কেটে একটি দ্বীপের উঠে আসে। এই দ্বীপেই কিছুদিন আগে জ্যাক স্প্যারো এসেছিল, তাই জ্যাক স্প্যারো এই দ্বীপটা সম্পর্কে খুবই পরিচিত ছিল। সেই দ্বীপে যখন ছিল তখন নিজের কিছু মদের বোতল এখানে লুকিয়ে রেখে গেছিল, আর এই বোতলগুলোকে নিয়ে সে তখন খাওয়া শুরু করে। এলিজাবেথ তাকে বাধা দেয়, কিন্তু এলিজাবেথের কোনো কথা শোনেনি। যখন সে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে তখন এলিজাবেথ সেই বোতলগুলোকে নিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। পরের সকালে উঠে যখন জ্যাক স্প্যারো দেখে তার একটাও বোতল পড়ে নেই, তখন সে এলিজাবেথকে জিজ্ঞাসা করে এর কারণটা কি। এলিজাবেথ কারণ হিসাবে বলে যে এখন যে ধোঁয়াগুলো আকাশের দিকে উঠছে সেই ধোঁয়াগুলো দেখে রয়্যাল নেভি খুব শিগগিরই আমাদের বাঁচানোর জন্য পৌঁছে যাবে। আর এই কথাটাই সত্যি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নেভির পুরো জাহাজ ওখানে পৌঁছে যায়। ওখানে দেখা যায় যে মেয়েটির বাবা আর জেমসও থাকে। জেমস যখন তাকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়, ঠিক সেই সময় এলিজাবেথ জেমসকে বলে ওঠে, তুমি যদি ওয়েলটনকে বাঁচাও তাহলে আমি তোমাকে খুব খুশি খুশি বিয়ে করে নেব। জেমস এলিজাবেথের মুখে এই কথাটা শোনার পর সে রাজি হয়ে যায় ওয়েলটনকে বাঁচানোর জন্য। এরপর দেখা যায় রাতের অন্ধকারে জ্যাক স্প্যারোকে সাথে নিয়ে জেমস পৌঁছে যায় ওই গুহাটির সামনে, যেখানে পৌঁছানোর পরেই জ্যাক স্প্যারো তাকে ধোঁকা দিয়ে গুহার ভেতরে প্রবেশ করে যায়। দেখা যায় যে সেখানে ওয়েলটনকে শাস্তি হিসাবে গলা কাটতেই যাবে। ঠিক সেই সময় জ্যাক স্প্যারো ভাস্কোকে বলে যে তুমি এই মুহূর্তে সাধারণ মানুষ হয়েও না, কারণ নেভিরা তোমাদের উপর অ্যাটাক করে দেবে। তার থেকে ভালো হয় নেভিদের জাহাজগুলোকে তোমরা আয়ত্তে করে নাও, তারপরে ওয়েলটনের বলি চড়িয়ে তোমরা অভিশপ্ত থেকে মুক্তি পাও। এরপরে দেখা যায় ভার্গোজার সমস্ত সাথীরা নেভিদের জাহাজে অ্যাটাক শুরু করে দেয়। ওখানে অনেক সিপাহী মারা যায়। এদিকে ওয়েলটনও সবার সাথে লড়াই শুরু করে দেয়। জ্যাক স্প্যারো সুযোগ বুঝে ভার্গোজার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু ভার্গোজার যেহেতু অভিশপ্ত হয়ে রয়েছে সেই কারণে তার মৃত্যু ঘটেনি। যখন তাদের মধ্যে যুদ্ধ চলছিল ঠিক সেই সময় ওখানে এলিজাবেথ চলে আসে। ভার্গোজা এলিজাবেথকে দেখেই একটি বন্দুক দিয়ে গুলি করতে যায়। ঠিক সেই সময় জ্যাক স্প্যারো তার দিকে বন্দুক টান করে ধরে। ভার্গোজা সেটা বলে যে তুমি লাস্ট 10 বছর ধরে আমার দিকে এই বন্দুকটাই টান করেছিলে গুলি চালাবে বলে, কিন্তু দেখা যায় যে সেই গুলিটা আমার গায়ে এসে পৌঁছায়নি, কিন্তু এবারও তোমার গুলিটা মিথ্যে মিথ্যে খরচ হয়ে গেছে। কিন্তু পিছন দিক থেকে ওয়েলটন বলে ওঠে যে সেই গুলিটা একদমই বৃথা যায়নি, কারণ দেখা যায় ওয়েলটন সেই লকেটটার মধ্যে নিজের রক্ত লাগিয়ে সেই খাজানার ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই দেখা যায় ভার্গোজা আর তার পুরো সাথীদের উপরে যে অভিশাপটা হয়েছিল সেটা কেটে যায়, আর সেই কারণেই গুলিটা এসে ভার্গোজার গায়ে লাগে, আর ভার্গোজার ওখানেই মৃত্যু ঘটে যায়। নেক্সট সিনে দেখানো হয় জ্যাক স্প্যারোকে বন্দি বানিয়ে সেই দুর্গর সামনে নিয়ে আসা হয়, আর জ্যাক স্প্যারোর ফাঁসির ঘোষণা করা হয়। ওয়েলটনের মনে হচ্ছিল যে এই ঘটনাটা যেটা ঘটছে সেটা খুব একটা সঠিক নয়। সেই কারণে ওয়েলটন জেমস আর গভর্নরের কাছে যায়, যেখানে এলিজাবেথও উপস্থিত ছিল। এলিজাবেথের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা এলিজাবেথকে বলে। জেমস এটা শুনেই রেগে যায়, তার উপর হামলা শুরু করে দেয়। সুযোগ বুঝে ওয়েলটন জ্যাক স্প্যারোকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, আর দুজনেই যুদ্ধ করতে শুরু করে দেয়। এরপর দেখা যায় জেমসের সমস্ত সিপাহী তাদের প্রায় বন্দি বানিয়ে নেয়। ঠিক সেই সময় জ্যাক স্প্যারো দেখতে পায় তার পোষা পাখিটি উড়ে আসছে। এটা দেখেই জ্যাক স্প্যারো বুঝে যায় যে তার সাথী তার আশেপাশেই কোথাও রয়েছে, তাই লড়াইয়ের বাহানায় দুর্গর একদম মাথায় উঠে যায় আর দিয়ে সেখান থেকে জলে ঝাঁপ দেয়। এদিকে তারা সেই জাহাজটা খুঁজেও পেয়ে যায় জ্যাক স্প্যারো, তার সাথীদের কাছে জ্যাক স্প্যারো পৌঁছে যায়। অন্যদিকে মেট সামনে এগিয়ে আসে, এসে ওয়েলটনের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলে ওঠে। জেমস আর গভর্নর সেটা দেখে অবাক হয়ে যায়। জেমস তখন সেই জায়গা ছেড়ে চলে যায়। গভর্নরও যখন বোঝে নিজের মেয়ে ওই তলোয়ার বানানো লোকটিকেই ভালোবাসে, তখন সে আর বাধা দেয়নি।
তাদের বিয়েতে সম্মতি দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক স্প্যারো নিজের ব্ল্যাক পার্লে বসে অন্য ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর এই এন্ডিং এর সাথে এই মুভিটির অর্থাৎ পার্ট 1 এর শেষ এখানেই ঘটে।